প্রশ্ন আছে নাকি বলো, তাহলে আজকে আমি লেসন প্ল্যান শুরু করবো। বলো, যারা জয়েন করেছো, কারো কোনো প্রশ্ন আছে, কোনো জায়গা কোনো কনফিউশন যেগুলো আছে বলো, কারণ সবটা তো আর মেসেজে লিখে কনফিউশন দূর করা যাচ্ছে না। তাহলে বলো, তুমি শুনি। হ্যালো অঞ্জন। ম্যাম কোনো কনফিউশন তো হ্যাঁ ম্যাম। হয়নি এখনো পর্যন্ত, কনফিউশন হয়নি, এমনি মোটামুটি কারণ ওই ঠিক আমরা আছে, তো তাই তো? ধাপে ধাপে কাজগুলো প্রথম থেকে করছিলাম, হ্যাঁ 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 ওই হ্যাঁ জন্য হ্যাঁ। অতটা অসুবিধা হয়নি শেষে গিয়ে। আচ্ছা, হ্যাঁ তাহলে ম্যাম। আজকে লেসন প্ল্যান শুরু করে দিই। আহ, হ্যাঁ আচ্ছা, ম্যাম ঠিক তার আছে। আগে হ্যাঁ, লেসন প্ল্যান শুরু করার আগে শুরু করব, কিন্তু তার আগে কয়েকটা কাজ এই এই মুহূর্তে বসে বসে করবে। সেটা হচ্ছে, আমি একটা করে টপিক বলবো, খুব সোজা সোজা টপিক। সেই টপিকের মধ্যে আচ্ছা, তোমরা প্রেজেন্টিং, হ্যাঁ স্ক্রিন ওটা কিছু করবে না। আচ্ছা, তো ওই ম্যাম ওটা টপিকটা একজন ধরে ধরে তোমরা, একজন স্ক্রিন প্রেজেন্ট করছে ম্যাম, ইকোনমিক এক্সপ্রেস। ওই ভুল ভুল করে ফেলছে। তো সেটা করতে গেলে ওটা জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগ আর দক্ষতামূলক কি কি শুধু উদ্দেশ্যগুলো হবে, সেগুলো আগে শিখে নাও। তারপরে যদি এইগুলো শিখে নিতে পারো, মানে একবার তো শিখেছো, এগুলো যদি শিখে নিতে পারো, তাহলে লেসন প্ল্যান করাটা খুব সোজা হবে। হুম, আজকে আমি খুব সোজা সোজা টপিক দিচ্ছি। উম, আচ্ছা, ধরো এরকম একটা টপিক দিলাম, আহ পলাশির যুদ্ধ। আচ্ছা, পলাশির যুদ্ধ কেউ পড়াচ্ছ, পলাশির যুদ্ধের কারণ এবং ফলাফল। তো পলাশির যুদ্ধের কারণ এবং ফলাফল যখন পড়াচ্ছ, সেক্ষেত্রে একটু বলার চেষ্টা করো যে এর মধ্যে জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে। জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে পলাশির যুদ্ধ যদি লেসন প্ল্যান করো, তখন জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে, দেখি বলো। ম্যাম পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল তা শিক্ষার্থীরা বলতে পারবে, হ্যাঁ, জ্ঞানমূলক বলতে উদ্দেশ্য। পারবে বা জানতে পারবে। আচ্ছা, আর কেউ হ্যাঁ। কিছু বলো। আচ্ছা, ঠিক আছে, পলাশির নেক্সট যুদ্ধে বলো। পলাশির যুদ্ধে কার কার ভূমিকা রয়েছে সেই সম্বন্ধে ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারবে। কার কার ভূমিকা রয়েছে, বা এটা আরেকটু সোজা করে বলতে পারো, কাদের কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল, দুই হ্যাঁ ম্যাম। পক্ষের নাম। তারপর বুঝতে কোন পারছো? জায়গায় পলাশির যুদ্ধ হয়েছিল সেই স্থান সম্পর্কে শিক্ষার্থীরা অবগত হবে বা বলতে পারবে। হ্যাঁ, বা আর কেউ কিছু, আরো অনেকেই তো আছো, বলো। হ্যালো, বলো, কে কে আছো আর? উম, প্রিয়াঙ্কা রয়েছো, মনীষা রয়েছো, পিউ রয়েছো, রুমা আছো, অনেকেই আছো, বলো। শর্মিলা ম্যাম আছো। পলাশির যুদ্ধে কে পরাজিত হয়েছিল, মানে কোন দল? ইংরেজদের সাথে তো হ্যাঁ, কোন দল সিরাজউদ্দৌলার পড়া? হয়েছিল। কে পরাজিত হ্যাঁ হয়েছিল হ্যাঁ, সেটা শিক্ষার্থীরা কে বলতে পরাজিত পারবে। হয়েছিল বলতে পারবে, আচ্ছা, বাহ, খুব ভালো। আর পলাশির প্রান্তরে হয়েছিল, কত সালে হয়েছিল, এইগুলোই তো হবে। হুম হুম হুম, বেশ। সতেরোশো আচ্ছা, সাতান্ন সালে। এরপরে, হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা চলে আসছি তাহলে বোধমূলক উদ্দেশ্যের কথা। বোধমূলক উদ্দেশ্যের কথা যদি আমরা বলি, তাহলে বোধমূলক উদ্দেশ্য, পলাশী যুদ্ধের টপিকের বোধমূলক উদ্দেশ্য কি হবে দেখি বল। ম্যাম পলাশির যুদ্ধ কেন হয়েছিল তা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে, বা পলাশির যুদ্ধের হুম কারণগুলো কি ছিল সেটা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। হুম, খুব ভালো। আর কেউ কিছু? পলাশি যুদ্ধের ফলাফল কি হয়েছিল তা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বেশ। আর বলো, সোমা।
পলাশীর যুদ্ধের নামকরণ মানে পলাশীর যুদ্ধই কেন বলা হয় সেই সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বেশ। আচ্ছা, বেশ। এরপরে ম্যাম আর একটা হবে মানে পলাশীর আচ্ছা, যুদ্ধে বলো সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার কারণ, মানে সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে সিরাজউদ্দৌলা কেন পরাজিত হেরে হয়েছিল। গেছিল, অস্ত্র শস্ত্র আচ্ছা, যেগুলো। হ্যাঁ, বাহ, হ্যাঁ, বাহ। আচ্ছা, এরপরে তাহলে জ্ঞান হলো, বোধ হলো। এরপরে আমরা আসছি প্রয়োগমূলক। প্রয়োগমূলক কি হবে দেখি বলো। এই পলাশীর যুদ্ধের ফলে সমাজে বা বর্তমান তৎকালীন পরিস্থিতিতে কেমন প্রভাব ফেলেছিল বা কেমন প্রভাব ফেলেছিল সেটা। হ্যাঁ, অবশ্যই হবে। আর শুধু সমাজ ছাড়া আর কিসে প্রভাব পড়েছিল? সমাজ ছাড়া অর্থনৈতিক রাজনৈতিক, ভান্ডার হবে, রাজনৈতিক হ্যাঁ, হবে। অর্থনৈতিক, রাজনৈতিক এগুলো দিকে সবটাই হবে। হুম, রাজনৈতিক দিকে কিভাবে বা এরকম প্রভাব। ওটাকেই বলতে পারো যে শাসন ব্যবস্থায় তো একটা বিরাট পরিবর্তন এসেছিল না? তাহলে হুম পলাশীর যুদ্ধের পরে শাসন ব্যবস্থাতে কি ধরনের উম, পরিবর্তন এসেছিল বা সেটা সেই পরিবর্তনের ফলে সাধারণ মানুষ কিভাবে প্রভাবিত হয়েছিল সেটা বলতে পারো প্রয়োজনে। আর দক্ষতামূলক, বলো, দক্ষতামূলক শর্মিলা রয়েছে, শর্মিলা কিছু বলো। ম্যাম পলাশির যুদ্ধের যে কারণগুলি সেগুলি তারা একটা চার্টের মাধ্যমে বা পয়েন্ট করে দেখাতে পারবে। হ্যাঁ, পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল আগে সেটা ই করো, যে কোথায় হয়েছিল সেটা ম্যাপে দেখাতে পারবে, এটা হবে না? হ্যাঁ ম্যাম। চার্টের মাধ্যমে পয়েন্ট তো অবশ্যই দেখাবে, কিন্তু আমাদের দেখতে হবে যে কোন দক্ষতাটা আমাদের স্টুডেন্টদের আরো বেশি কাজে লাগবে। তো তাহলে কোন দক্ষতাটা লাগবে? অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা যদি আমরা ওদেরকে ভালো করে দেখাতে পারি তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা মানে শেখাতে পারবো ওদেরকে। হলো, তাহলে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই চারটে উদ্দেশ্য নিয়ে আমরা যে লেসন প্ল্যান করবো, আশা করি এই চারটে জায়গার কনফিউশন সবার দূর হয়েছে। যদি কারো কোনো জায়গা কনফিউজ হও, মানে কোনো জায়গা অসুবিধা থাকে বুঝতে, তাহলে আমাকে বলতে পারো, বলো। ম্যাম লেসন প্ল্যান করার ক্ষেত্রে তাহলে এই চারটে দক্ষতায় আমরা ব্যবহার করব, আর ওই বিশ্লেষণ সংশ্লেষণ এগুলো থাকবে না, তাই তো? না, লেসন এগুলো প্ল্যানে। শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র আমাদের পেডাগজিক্যাল অ্যানালিসিস এগুলো থাকবে। আচ্ছা, লেসন প্ল্যানে আমাদের কিন্তু এই চারটে দক্ষতা। এই চারটে দক্ষতার কথা। আচ্ছা, আমি আরেকটা টপিক বলছি, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কেউ পড়াবে, তো সেক্ষেত্রে বলো, বৌদ্ধ ধর্ম পড়ানোর ক্ষেত্রে আমাদের জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে সেই সম্পর্কে শিক্ষার্থীরা স্মরণ করতে পারবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে স্মরণ করতে পারবে, সবসময় এটা না বলে না, জানতে পারবে। আর জানতে পারবে বা বলতে পারবে। হ্যাঁ, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে শিক্ষার্থীরা বলতে পারবে। না, অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে শিক্ষার্থীরা বলতে পারবে এরকম ভাবে না করে এটা করতে পারো যে অষ্টাঙ্গিক মার্গের 7টা মার্গ কি কি সেটা আচ্ছা, শিক্ষার্থীরা বলতে পারবে। ঠিক আছে। এবার দেখো, অষ্টাঙ্গিক যদি হুম হুম যদি বলুন। এরকম করে দাও যে অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে তারা বলতে পারবে, তাহলে কিন্তু এটাতে না অনেক ফিলোসফিক্যাল হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু হ্যাঁ বড় কোশ্চেন হয়ে যাচ্ছে। একটু বড় হ্যাঁ, কোশ্চেন ব্যাখ্যামূলক এসে যাচ্ছে। তাহলে আচ্ছা, ঠিক আছে। একদম জ্ঞানমূলক, একদম সেগুলো হবে যেটার এক কথায়। তোমার এক কথায় বেশ। এরপরে আহ বোধমূলক, ওই যে ব্যাখ্যার যে ব্যাপারটা বললে সেটাই বোধমূলক হয়ে যাচ্ছে। বোধমূলকে আর কেউ কিছু কি বলবে? বোধমূলক, বৌদ্ধ ধর্মের মূল কথা কি, বৌদ্ধ ধর্মের মূল বক্তব্য কি? বৌদ্ধ ধর্মের মূল বক্তব্য কি সেটা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারে, খুব ভালো পারবে। ব্যাপার। হ্যাঁ,
আচ্ছা, এরপরে বোধমূলক গেল, এরপরে প্রয়োগমূলক বলো দেখি। প্রয়োগমূলক বৌদ্ধ ধর্মের যে 8টি পদ বলেছে সেটা তাদের নিজেদের জীবনে কেমন ভাবে প্রয়োগ করে বা নিজেদের জীবনে প্রয়োগটা ছাত্রছাত্রীরা করতে পারবে? একদম, সেটা কতটা করতে পারবে সেটা আসছে। মানে বৌদ্ধ আচ্ছা, ধর্ম তৎকালীন সমাজে কতটা প্রভাব বিস্তার করেছিল সেই সম্পর্কে শিক্ষার্থীরা মানে বর্তমান সময়ের সঙ্গে তৎকালীন সময়ের তুলনা করতে পারবে। কিংবা এটাও হবে। বৌদ্ধ ধর্মের মূল বলো। বক্তব্যকে বর্তমান সময়ের প্রেক্ষিতে আলোচনা করতে পারবে। হ্যাঁ, একদম, হ্যাঁ, বর্তমানে এটার প্রভাব কতটা বা এটার প্রয়োজন কতটা সেটাও বলতে পারবে। প্রয়োজন কতটা মানা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এবার দক্ষতামূলক বলো। দক্ষতামূলক হচ্ছে ম্যাম ওই যে বৌদ্ধ ধর্মের চারটে বৌদ্ধ, আমি বলবো চারটে যে বলো। বৌদ্ধ মানে কি বলো ওগুলোকে ভুলে গেছি, চারটে বৌদ্ধ সঙ্গীতি। সঙ্গীত, হ্যাঁ সেটা সঙ্গীতি। কোথায় কোথায় ছিল ম্যাপের মাধ্যমে তারা দেখাতে পারবে। আচ্ছা, আর অঞ্জন কি বলছিল? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যে 7টা পদ মানে পরপর যে ধাপগুলো রয়েছে সেগুলো তারা কোনো ছকের মাধ্যমে বা কোনো চার্টের মাধ্যমে দেখাতে পারে যে প্রথমে এটা, তারপর এটা কোনো চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারে ছাত্রছাত্রীরা। হ্যাঁ, সেটা অবশ্যই হবে। আরেকটাও এটা হবে, ধরো তুমি চারটে সঙ্গীতের কথা বললে, পিউ বললে না অর্পিতা বললে, কে বললে? পিউ বললাম। হ্যাঁ, পিউ যে বললে, দেখো ওটা চারটে সঙ্গীতই তো হবে। আর বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোথায় তিনি তার দীক্ষা লাভ করেছিলেন, মানে হ্যাঁ সেগুলো শিক্ষার্থীরা ম্যাপের মাধ্যমে বলতে পারবে। তাহলে আশা করি আমাদের এই যে চারটে উদ্দেশ্যর সম্পর্কে আর কোনো কনফিউশন কারো নেই, তাই তো? আর কোনো কনফিউশন কারো যদি থাকে বলো। আছে কি? বোঝা গেছে তাহলে? হ্যাঁ, বেশ, হ্যাঁ, এইগুলোই যখন এবার মানে যখন তোমরা এরপরে এগুলো কি বলবো শেষে মানে লেসন প্ল্যানের শেষের দিকে এইগুলোই কিন্তু আবার তোমাদের কোশ্চেন ফর্মে করতে হবে। আচ্ছা, এবার তাহলে বৌদ্ধ ধর্মকে নিয়ে বা বৌদ্ধ ধর্মের মানে এটা যদি আমাদের টপিক হয় তাহলে জ্ঞানমূলক দুটো প্রশ্ন বলো। বলো। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? নেক্সট। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? খুব ভালো। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? খুব ভালো। তার পূর্ব নাম কি ছিল, তার পিতামাতার নাম কি ছিল? বেশ, আচ্ছা, এবার আসছি আমরা বোধমূলকে। বোধমূলকের কোশ্চেন যারা জ্ঞানমূলক বললে তারা বাদ দিয়ে বোধমূলক কোশ্চেন আগে বলে দেখি, তারপরে তারা বলে। ইউ বলো। আমি তো জ্ঞানমূলক বললাম, এই বোধমূলক বললাম। ওই যে বৈদিক সভ্যতার যে ধর্মটা বিকাশ লাভ করেছিল সেই সময়ে বৈদিক সভ্যতার একটা প্রভাব ছিল, তখন বৌদ্ধ ধর্ম কেন বিকাশ লাভ করলো? ম্যাম না, বলছি যে সেই সময় তো না ম্যাম, বলছি যে বৈদিক সভ্যতার সেই ধর্মটা তো সেই সময় চলছিল, তখন বৌদ্ধ ধর্মটা কেন বিকাশ লাভ করলো? বৌদ্ধ ধর্ম কেন বিকাশ লাভ করলো? আচ্ছা, বাহ, ভালো। আর বলো। আর বৌদ্ধ ধর্মে কেন অষ্টাঙ্গিক মার্গটা প্রবর্তন করলেন বুদ্ধদেব? বেশ, আর কেউ কিছু না? তোমারও মনে যদি আরো কিছু প্রশ্ন থাকে বলো। না ম্যাম, আর কিছু না। আচ্ছা, দুটো প্রশ্ন, ভালো প্রশ্ন করেছো, বলো। আর ম্যাম বৌদ্ধ ধর্মে আমি ওইটার নামটা ভুলে গেছি, 3টে পথ না এরম কিছু একটা ছিল, ওটা নামটা আমার এক্সাক্ট মনে আছে। হ্যাঁ, কি আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি। এই ত্রিরত্ন তো জৈন ধর্মে। বৌদ্ধ ধর্মেও ছিল একটা, আর্য সত্য, 3টে। হ্যাঁ, আর্য সত্য, হ্যাঁ, 4টে আর্য সত্য। বলো, 4টে। প্রশ্ন করো। হ্যাঁ, ওইটা সম্পর্কে লেখো কিংবা ওটা সম্পর্কে বলো, সেগুলো কি কি ছিল। হ্যাঁ, না সেগুলো কি কি ছিল যদি বলো সেটা জ্ঞানমূলক হয়ে যাবে। জ্ঞানমূলক, ওটা ব্যাখ্যা করা হবে। হ্যাঁ, তাহলে ওখান থেকে তুমি
বলতে পারো যে ওটা ব্যাখ্যা করো, বা যে কোনো একটা ওখান থেকে আর্য সত্যের একটা সত্য তুলে হ্যাঁ, নিয়ে যে তুমি কোনো ওকে একটা বললে আর্য সত্য যে ব্যাখ্যা হ্যাঁ করো। এটা ব্যাখ্যা করো। আচ্ছা, ওই জগতে দুঃখ আছে এইগুলো, হ্যাঁ, দুঃখ লাভ থেকে দুঃখের অষ্টাঙ্গিক মুক্তি মার্গ আছে। অনুশীলন করো, দুঃখের মুক্তি আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 4টে তো স্টেজ। যে কোনো একটা ধরে তুমি এগোতে পারো। এখন 4টে ধরেও করতে পারো, 4টে ধরে করলে তো বিষয়টা অনেকটা বড় হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, এবার দক্ষতামূলক প্রশ্ন বলো। আচ্ছা, যারা জ্ঞানমূলক বলেছিলে বলো, দেখি দেখতে পাবো। জ্ঞানমূলক যারা বলেছে দক্ষতামূলক হচ্ছে আহ গৌতম বুদ্ধ যে নির্বাণ লাভ করেছিলেন, বা যে 8টা পথের কথা, না সরি, গৌতম বুদ্ধ যে 8টি পথের কথা বলেছিলেন সেগুলো তোমরা ছকের সাহায্যে দেখাও। আচ্ছা, আর আমি বারবার বলেছি আগে ম্যাপ বা এগুলোকে আগে বেশি গুরুত্ব দেবে। তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্ম লাভ করেছিলেন, কোথায় নির্বাণ লাভ করেছিলেন, সেগুলো উক্ত ম্যাপে তোমরা চিহ্নিত করো। প্রাচীন ভারতের ম্যাপ মেনশন করে দিতে পারে, যদি প্রশ্ন করছো প্রাচীন ভারতের আর কেউ কিছু? ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি আমরা যেগুলো উদ্দেশ্য করছি সেগুলোকেই তো আমরা প্রশ্নের আকারে সাজাতে পারি। হ্যাঁ একদম, হ্যাঁ, ওইগুলোকে হ্যাঁ। আচ্ছা, সেগুলোকে করবে কেন বলছি, তুমি ওই উদ্দেশ্যটা ধরে নিয়েছো, মানে লেসন প্ল্যানটা কখন করছো? বিফোর টিচিং, তাই তো? বিফোর ইওর ক্লাস। তাহলে তুমি একটা উদ্দেশ্য সিলেক্ট করলে, এবার উদ্দেশ্য সিলেক্ট করার পরে তুমি নিশ্চয়ই সেই উদ্দেশ্যগুলো ফুলফিল হয়েছে নাকি দেখবে, তাই না? তাহলে সেই উদ্দেশ্য ফুলফিল হয়েছে নাকি দেখতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই ওই কোশ্চেন গুলো করলে তুমি ইভালুয়েট করতে পারবে যে হ্যাঁ ওই উদ্দেশ্য আমি যেগুলো বলেছিলাম সেগুলো ফুলফিল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, আর একটা দক্ষতামূলক বলো। হচ্ছে যে বৌদ্ধ বলো। ধর্ম কোন কোন স্থানে ছড়িয়ে পড়েছিল সেই স্থানগুলি ম্যাপে চিহ্নিতকরণ এটা করতে খুব ভালো হবে। করছে, খুব ভালো করছে। আর সবসময় যদিও এখানে মেনশন করার খুব একটা দরকার নেই, যেহেতু সেই সময়ের বিষয় পড়ানো হচ্ছে, অবশ্যই সেই সময়ের ম্যাপই ব্যবহার করা হবে, কিন্তু তবুও যেহেতু ধরো তোমরা তো এগুলো পরীক্ষার জন্য করবে, বা লেসন প্ল্যান যদি করো, বা ধরো ফাইনাল টিচিং এর সময় তুমি যে হিস্ট্রি টিচার আসবেন এমন তো নয়, তো সেই জন্য এটা অবশ্যই মেনশন করবে যে প্রাচীন ভারতের মানচিত্রে চিহ্নিত করা, ঠিক আছে? উদ্দেশ্যতেও ওটা মেনশন করবে যে শিক্ষার্থীরা প্রাচীন ভারতের মানচিত্রে বা তৎকালীন, বা ভারত কথা যদি নাও লেখো, তৎকালীন মানচিত্রে চিহ্নিত করতে পারে, মানে সেই সময়ের যা মানচিত্র ছিল সেখানে চিহ্নিত করতে পারবে। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো একটুখানি মনে রাখবে। বোঝা গেছে যতটা বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার একটুখানি লেখায় লেসন প্ল্যানের এইগুলো কিভাবে কি লিখবে একটু ইয়ে করো, খাতা পেন নাও সবাই। রেডি আছে খাতা পেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একবারে প্রথমে একবারে ওপরে হেডিং করো যে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা, এবার এটাকে দুটো ভাগে ভাগ করো, মাঝখান দিয়ে আর কি, যেমন আমরা পার্থক্য লিখি। এটারও আমি অ্যাজ ইউজুয়াল পরে আমি ছবিটা ইয়ে করে দেখাবো, আগে তোমরা নিজেদের মতো করে শিখে নাও, তারপরে আমি দেখাবো। দুটো ভাগে যেমন পার্থক্য লেখো সেরকম ভাবে ভাগ করে নাও খাতাটাকে, পেজটাকে। বাঁ দিকে লেখো প্রথমে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম। এবার এখানে যার যে স্কুলে টিচিং করবে, যে স্কুলে দিতে যাবে সেই স্কুলের নাম লিখবে। শ্রেণী, যেই শ্রেণীর জন্য বা যে মানে এর জন্য, যে ক্লাসের জন্য তুমি লেসন প্ল্যানটা করছো সেখানে লিখবে। সাপোজ এখানে আমরা ওই ছোটদের জন্যই একটা করি, ষষ্ঠ ধরে রাখো, ষষ্ঠ শ্রেণী লেখো ষষ্ঠ। বিভাগ যদি সেই স্কুলের বা সেই শ্রেণীর থাকে তাহলে অবশ্যই বিভাগ লিখবে।
এগুলো সব বাঁ দিকে কি হচ্ছে, তাই তো? বাঁ দিকে লেখো, সব বাঁ দিকে। বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, একটা করে ড্যাশ দিয়ে দিয়ে পাশাপাশি বসাবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই যে শিক্ষার্থীর সংখ্যা, এটা সেই দিন কতজন আছে সেটা নয়, ওই ক্লাসের স্ট্রেংথ কতটা সেটা। বারবার এটা যেন তোমরা কনফিউজ হয়ে যাও না, অনেকে এটাতে কনফিউজ হয়ে যাও যে শিক্ষার্থীর সংখ্যা যেদিন আছে গুণে লিখবো নাকি লিখবো। একটা কথা মনে রাখবে, আমরা টিচাররা বা তোমরা যারা উর্দু টিচার যখন ক্লাসে যাবে, তোমাদের এক্সপেকটেশন থাকে আমার সব স্টুডেন্টরা সেদিন ক্লাসে আসবে, তাহলে আমার স্ট্রেংথ কতজন, স্টুডেন্ট স্ট্রেংথ কতজন সেটা আমি এখানে লিখবো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা ধরে নাও যে 50 জন বা 45 জন, গড় বয়স মানে শিক্ষা যারা পড়বে, ক্লাস ষষ্ঠ শ্রেণীতে যারা পাঠ গ্রহণ করছে সেখানকার শিক্ষার্থীদের গড় বয়স যেটা হওয়া উচিত সেটা। তাহলে বিদ্যালয়ের নাম গেল, শ্রেণী গেল, বিভাগ গেল, শিক্ষার্থীর সংখ্যা গেল, গড় বয়স। এরপর আসছে সময়, কত মিনিটের ক্লাস, 35 মিনিট হতে পারে, 40 মিনিট হতে পারে, বা যদি টিফিনের পরের ক্লাস হয় অনেক সময় 30 মিনিট হতে পারে। অ্যাকর্ডিং টু ইয়োর স্কুল রুটিন ক্লাস রুটিনে যতক্ষণ টাইম থাকবে সেই টাইমের মধ্যে সেই টাইমটা আর কি লিখবে। বোঝা গেছে? এরপরে শিক্ষক বা শিক্ষিকার নাম, যারা শিক্ষক তারা শিক্ষকের নাম লিখবে, যারা শিক্ষিকা তারা শিক্ষিকার নাম, মানে ওই স্ল্যাশ দিয়ে দিয়ে দুটো কথা লেখার দরকার নেই। যারা মেল আছো তারা লিখবে শিক্ষকের নাম, যারা ফিমেল তারা লেখো শিক্ষিকার নাম। তার নিচে আছে তারিখ, যে ডেটে, এটা মনে রাখবে, যে ডেটে তুমি ওই ক্লাস নিচ্ছ সেই ডেট। আর যদিও এই কথাগুলো আবার পরে অনেকবার রিপিটিশন হবে, তাও বলছি, ডেটটা যখন লেসন প্ল্যান নিয়ে যখন স্কুলে যাবে, এই ডেটটা সবসময় পেন্সিলে দিয়ে রাখবে। ডেটটা যদি পেন্সিলে দিয়ে রাখো তাহলে প্রয়োজনে চেঞ্জ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি ডেট অনুযায়ী তো লেসন প্ল্যানটা তোমাদের যেটা ধরো 40টা করবে বা 30টা করবে, তো সেইটাকে কিন্তু মানে সাজাতে হবে। আর শুধু ডেট অনুযায়ী নয়, হিস্ট্রিতে মনে রাখবো ক্রোনোলজি ছাড়া, যেমন মানে আসলে আমরা তো হিস্ট্রি যদি বলতে যাই, এখন কেউ যদি আগে বলে বৈদিক সভ্যতা, তারপরে যদি বলে হরপ্পা সভ্যতা, ব্যাপারটা তো এরকম নয়, ব্যাপারটা তো সময় ওয়াইজ, আগে হরপ্পা সভ্যতা দেন বৈদিক সভ্যতা। তাই এই যে সিরিয়ালটা, ক্রোনোলজিক্যাল যে সিরিয়াল, সেটাও কিন্তু আমাদের মেনটেন করতে হবে। We have to maintain the chronological serial. ওকে, এটা যেন মাথায় থাকে সবার। এটা গেল বাঁ দিকে। নেক্সট আমরা আসছি ডান দিকে। ডান দিকে লেখো প্রথমে হচ্ছে বিষয়। বিষয়ে অবশ্যই লেখো ইতিহাস, তারপরে লেখো একক, এককে লেখো প্রাচীন ভারত। আচ্ছা, এই একক উপ এককের ভাগটা অলরেডি তোমরা পেডাগজিতে শিখেছো, সেই ভাগটাই এখানে, অর্থাৎ আমাদের বই অনুযায়ী আমরা যেটা পাই আর কি। চাইলে একটু এদিক ওদিক করতে পারো, কোনোটা আগে কোনোটা পরে, যদি পড়ানোর প্রয়োজন যদি লাগে সেটা করতে পারো। আচ্ছা, এই একক গেল হচ্ছে প্রাচীন ভারত। এবার আসছে উপ একক। উপ এককে 1 নম্বর দিয়ে লেখো, বা এবিসিডি দিয়ে লিখতে পারো। এ দিয়ে লেখো আর্যদের পরিচয়, আমি এটা আগে বলুন। হ্যাঁ, 1 নম্বরে লেখো উপ এককে
আর্যদের পরিচয়, বেদ ও জাতিভেদ প্রথা। আর্যদের পরিচয়, বেদ ও জাতিভেদ প্রথা 1 নম্বর গেল। এবার 2 নম্বরে লেখো আর্যদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন, আর্যদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন এবং চতুরাশ্রম। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি আমি। ধরো এটা ক্লাস 6 এর জন্য, যদি এগুলো নিয়ে অলরেডি আমরা একক উপেকক নিয়ে অনেকবার আলোচনা করেছি, তাও আরেকবার মেনশন করছি। দেখো, এই যে উপএককটাকে প্রথমটাতে না হয় ঠিক আছে, আর্যদের পরিচয়, বেদ ও জাতিভেদ প্রথা গেল। সেকেন্ডটাতে আর্যদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন এবং চতুরাশ্রম, এটা ক্লাস 6 এর বলে খুব ছোট ছোট করে থাকে, তো সেই জন্য এটা একটা ক্লাসে হয়ে যাবে। যখন এটা আরেকটু উঁচু ক্লাসের জন্য পড়াবে, বা এই ভাগটা যদি কারো মনে হয় অন্যরকম ভাগ করবো, সেটা করতে পারো নিজেদের সুবিধা অনুযায়ী। বা যদি হায়ার ক্লাসের জন্য করো, তখন কিন্তু এটা একদিনে হবে না। ধরো আর্যদের সামাজিক আর অর্থনৈতিক একদিন পড়ালে, আর অন্যদিন রাখলে রাজনৈতিক জীবন এবং চতুরাশ্রম, সেক্ষেত্রে উপএকক কিন্তু 3টে হবে। এরপরে লেখো, ঠিক উপএকক জায়গাটা শেষ হলো, তার নিচে লেখো আজকের পাঠ। আজকের পাঠ আজকের পাঠে লেখো সেকেন্ডটা, 2য় নম্বর যেটা। আচ্ছা, এখানে একটা বলি, অনেকে ওই চিহ্নিত অংশ ইত্যাদি ইত্যাদি অনেক লেখো। যদি জায়গাটা খুব বড় থাকে, মানে ধরো উপএককের মতো অনেক বড় উপএককটা, সেক্ষেত্রে ওই চিহ্নিত অংশ বা এই অংশ বা 2 নম্বর অংশ সেটা লিখতে পারো। কিন্তু যদি আজকে যেমন লিখলাম এরকম সাইজ হয়, তাহলে আরেকবার লিখবে। লেখো আজকের পাঠ আর্যদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন এবং চতুরাশ্রম। হয়েছে? ম্যাম একটা কথা বলছি, আমরা যখন আগে যখন এই উপএকক আর একক আর উপএককের বিশ্লেষণ করেছিলাম, তখন কোনো পেজে মানে কোনো চ্যাপ্টারে উপএকক গুলো মানে 10টাও হয়েছিল এমন। তাহলে যখন আমি লেসন প্ল্যান করব, তখন কি উপএককের জায়গায় এখানে 10টাই লিখবো? না, 10টা লিখবে না, এটা একটা বলি। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। তাহলে তো সেই ওই করতেই একটা পেজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটা 2 ভাগে ভাগ করে নেবে, ঠিক আছে? মানে দেখবে মোটামুটি তো ভাগ করা যাবে। অত বড় চ্যাপ্টার যখন, কোনো একটা জায়গাতে নিশ্চয়ই এটাকে ডিভাইড করা যাবে। তাহলে ওই এ অংশ বি অংশ বলে, বা ক অংশ খ অংশ বলে ভাগটা করবে। এগুলো যার যেমন সমস্যা আসবে, যখন লেসন প্ল্যান করবে তখন আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আদারওয়াইজ এই জায়গাগুলো ফাঁকা রেখে পরে যখন দেখা হবে জিজ্ঞাসা করে নিল, তখন যার যেমন সমস্যা হবে সেটা। কারণ দেখো, আমি তোমাকে আজকে একটা রকম ভাবে বলে দিলাম, যে আবার এগুলো তো টপিক ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে, ভাগটা যেখানে সেখানে করে দিলেও হবে না। মানে এ অংশ বি অংশ যেখানে সেখানে আমরা কিন্তু ভাগ করতে পারবো না, এটা বুঝে আমাদের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত যতটা হলো আমাদের লেসন প্ল্যান, আর কারো কোনো কিছু প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে নাকি বলো, যে এখানটা কি লিখবো, এখানটা কি, বলো। সোমা বলছি,
বলছি যে ক্রোনোলজিক্যাল সিরিজটা যখন মেনটেন করতে হবে বললেন, তো দেখা গেল যে আমার হয়তো 4টে লেসন আমাকে পড়াতে হবে। সেক্ষেত্রে আমি 1 নম্বর লেসনটা পড়ানোর পর আমার হয়তো দেখা গেল যে শিক্ষার্থীদের বোঝানোর সুবিধার্থে আমি হয়তো 3 নম্বর লেসনটা আগে পড়ালাম, 1-এর পরে 3-এ চলে গেলাম, তারপরে হয়তো আমি 2-এ বা 4-এ পড়ালাম। অনেক সময় হয় যে বললাম এটা ধরো তোমার মনে হচ্ছে বইয়ে সাপোজ তুমি সিপাহী বিদ্রোহ পড়াচ্ছ, সিপাহী বিদ্রোহ যদি উঁচু ক্লাসে পড়াও দেখবে একটা ক্লাসে কান্ট পসিবল, তো সেক্ষেত্রে তোমাকে 2টো বা 3টে ক্লাসে ভাগ করতে হবে। এবার সাপোজ বইয়ে প্রথমে হয়তো সিপাহী বিদ্রোহ সম্বন্ধে প্রকৃতি সম্বন্ধে সামান্য একটুখানি আলোচনা করেছে, যেটা বোঝানোর ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে তুমি চাইলে আমি আগে কারণের দিকটা আলোচনা করি, আগে আমি বিস্তারটা আলোচনা করি, তারপরে আমি চরিত্র বা প্রকৃতি বা কোন ঐতিহাসিক কি বলেছেন কেন বলেছেন এটা কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে সিকোয়েন্সিয়াল কোনো প্রবলেম হচ্ছে না। কারণ 1757 মানে সরি 1857 যে সিপাহী বিদ্রোহ হয়েছে, এর পরে যে ধরো তার আগে যে ইনসিডেন্ট গুলো এইগুলো যেন চেঞ্জ না হয়। মানে ধরো এই সাঁওতাল বিদ্রোহের পরে তো সিপাহী বিদ্রোহ হয়েছে, তোমাকে কিন্তু সাঁওতাল বিদ্রোহ আগে পড়াতে হবে, তারপরে তুমি সিপাহী বিদ্রোহ পড়াবে। হ্যাঁ অবশ্যই, আমি সেইটা বলছি। মানে আমি ধরুন আমাদের হ্যাঁ সাবজেক্টের কথা বলছি, জিওগ্রাফি, তো ওই ক্ষেত্রে অনেক সময় হয় যে একটু পরের চ্যাপ্টারটা একটু বেশি সোজা, হয়তো আমি ওইটা আগে পড়িয়ে নিলাম, ওটা পড়ালে ওদের পরবর্তী চ্যাপ্টারটা হয়তো বোঝাতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো পরবর্তীকালে ওই ওটা পেন্সিলে দিলাম, হয়তো পরে যখন আমরা সাজাবো তখন কি মুছে ঠিক করে নেবো, সেইটা জানতে চাইছিলাম ঠিক আমরা। করে নিতে পারো। আদারওয়াইজ দেখো তুমি টিচার, আমি অন্তত আমি নিজের কথা বলছি, তুমি টিচার, তোমার স্বাধীনতা আছে। অবশ্যই তুমি এগুলো সাবজেক্ট বা মেথড অনুযায়ী এগুলো তো অনেক পাল্টে যায়। ক্রোনোলজি, হ্যাঁ, তো ক্রোনোলজির ব্যাপারটা হিস্ট্রি বা হিস্টোরিক্যাল বিষয় যেখানে পড়াবে সেখানে বেশিরভাগটা বলা হয়। মনে হয় না জিওগ্রাফিতে এই সমস্যাটা আসবে। আর যদি আসেও সেক্ষেত্রে তুমি তোমার টিচারের সঙ্গে কথা বলে নেবে। আদারওয়াইজ আমি হিস্ট্রিতে বলছি বা আমি আমার স্টুডেন্টদের কথা বলছি, তোমার কাছে যদি এই আগে পিছু পড়ানোর যুক্তি তোমার কাছে থাকে তাহলে সেখানে কোনো প্রবলেম নেই। তুমি যেটা করছো, তুমি এখানে প্রধান, তুমি টিচার, স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী তুমি তোমাকে সাজাচ্ছ। সেটা যদি তোমার কাছে এটা গুড এক্সপ্লেনেশন থাকে দেন দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, বুঝতে পেরেছো? অন্তত আমার দিকটাতে আমি এটা তোমাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, তোমরা যেটা নতুন নতুন ভাববে যে ম্যাডাম এটা বলেছেন না ম্যাডাম এরকম ভাবে করে দেখি। হ্যাঁ, এবার লেসন প্ল্যানের কথা একটা বলছি, একটা স্ট্রাকচার সবাই ফলো করবে, সাজানো অনেক রকম ভাবে হতে পারে, কিন্তু স্ট্রাকচার একটা সবাই ফলো করবে। কেন কি আমার সুবিধা হবে এতে তোমাদের ইভালুয়েশন করতে, কার কোনখানটা ভুল হচ্ছে কোনখানটা দেখা দরকার সেটা। দ্বিতীয়ত আমাদের কলেজের মানে সব স্টুডেন্টদের এক কথা এই কারণেই বাঞ্ছনীয়, যখন এক্সটার্নাল আসবেন উনি যাতে দেখেন যে হ্যাঁ এই সাবজেক্টের লেসনটা এরকম, বুঝা গেছে? মানে আমি তো একটা কিছু ভেবে এটাকে খারাপ হচ্ছে, আমি প্রত্যেকবারই একটু করে লেসন প্ল্যান পাল্টে দিই। এখন তোমাদের এবারের সিচুয়েশনটার জন্যই মানে এমন একটা মানে সবটা তো এই মৌখিক ভাবে দেখা যাচ্ছে না, বা ধরো আমি খাতা চেক করতে পারছি না, এই যে ব্যাপারগুলো সামনে যেটাতে একটু তো যতই আমাদের ভার্চুয়াল লার্নিং এন্ড টিচিং প্রসেস চলুক, এত তো সমস্যা হচ্ছে, যার জন্য আমি এবারে খুব একটা এক্সপেরিমেন্ট করছিলাম। তবে তোমাদের যদি কারো মনে হয় ম্যাডাম এই জায়গায় এটাকে আমি ইউজ করতে পারি, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবো, আমি যদি ভালো হয় সবাইকে ওটা করতে বলবো। বা অন্য কোনো সাবজেক্ট থেকে জানলে যে এটা করলে এটা একটু সুবিধা হবে, সেটা অবশ্যই বলবো। আচ্ছা, এটা গেল তাহলে পাঠ পরিকল্পনার ফার্স্ট একটা অংশ। এরপরে আসছে আমরা ওই সেম জিনিস উদ্দেশ্যতে আমাদের জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক করতে পারবো। এই 4টে উদ্দেশ্য আমরা এখানে লিখব। এবার সাইডে উদ্দেশ্য বলে করতে পারো, নাহলে আমি এটা ছবি পরে পাঠিয়ে দেবো, আগে শিখে নাও। জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে দেখি, বলো। জ্ঞানমূলক হেডিং করো, যে জ্ঞানমূলক উদ্দেশ্য বলো। দেখি কেউ একজন বলো যে এই আর্যদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন, এখানে জ্ঞানমূলক উদ্দেশ্য কি হবে।
চতুরাশ্রম প্রথা কোন সময় সৃষ্টি হয়? আচ্ছা, খুব ভালো। কিন্তু দেখো, প্রথমে সমাজ, অর্থনীতি, রাজনীতি এগুলো নিয়ে তো একটা করে উদ্দেশ্য লিখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পরপর। আচ্ছা আচ্ছা, পরপর হলে ভালো হবে, ব্যাপারটা দেখতে সুন্দর হবে। আর্যদের প্রধান জীবিকা কি ছিল সেই সম্পর্কে আর্যদের শিক্ষার্থীরা বলতে পারে। ধারণা লাভ করতে পারবে বা বলতে না, পারবে। ধারণা নয়, ধারণা এগুলো করতে বলতে গেলে হবে। কিন্তু হ্যাঁ কনফিউশন চলে আসবে। ধারণা, কনসেপ্ট একটা বিরাট ব্যাপার, কনসেপ্ট ছোটখাটো বিষয় নয়। আচ্ছা, আর কেউ কিছু? আচ্ছা দেখো, আরো আরো হয়তো কারোর মাথায় কিছু আসছে না। এখানে দেখো একটা জিনিস। ম্যাম এখান থেকে কোশ্চেন গুলো সবই ওই বোর্ড কোশ্চেন এসেছে, মানে বোধমূলক ধরনের কোশ্চেন গুলো মাথায় আসছে। এটা হ্যাঁ, এটা কেন মাথায় আসছে, কারণ বিষয়টা সম্বন্ধে পড়া নেই এই মুহূর্তে। কোনো একটা বিষয় সব সময় পড়াতে যাওয়ার আগে সব সময় খুব ভালো করে স্টাডি করবে। কেন কি, সোশ্যাল সায়েন্সে বই কিন্তু অ্যালাউ নয়। তাই বই ছাড়া পড়াতে হবে, নিজের যা মনে থাকবে সেগুলো দিয়ে। তাই সেই বিষয়টাকে কতটা নিজেকে আগে বুঝতে হবে, নিজের কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে তুমি সেটা স্টুডেন্টদের বোঝাতে পারবে। বুঝতে পারছো জায়গাটা কতটা? তাই ভীষণ ভাবে পড়ে খুব ভালো করে রেডি হয়ে, যদি কারো কোনো সমস্যা হয় একবার আয়নার সামনে নিজেকে বলতে পারো দু একবার, কারণ এবারে তোমাদের মাইক্রোচিং প্র্যাকটিকাম খুঁজে হবে, কিছু বুঝতে পারছি না, আয়নার সামনে নিজে বলে প্র্যাকটিস করবে। বা সবচেয়ে খুব ভালো হয়, সেটা যেমন বডি ল্যাঙ্গুয়েজ কিরকম কি হচ্ছে সেটা দেখতে পারবে যদি রেকর্ডিং করতে পারো। আর নিজের ভয়েস মডিউলেশন ভীষণ ভাবে দরকার। একটা জিনিস মনে রাখবে, টিচার হচ্ছেন মানে বিরাট একজন অভিনেতা। তার কথাতেই, একটা কথাতে বা এমন জাদু, মানে কথার জাদু তার মধ্যে থাকবে, তিনি ওই টোটাল ক্লাসকে, অত জনকে তিনি মন্ত্রমুগ্ধের মতো শুনতে বাধ্য করবেন, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আহ একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে রেকর্ডিং করে নিজেরা শুনতে পারো। নিজেরাই কোন একটা বিষয় বললে সেটা রেকর্ডিং করবে, শুনবে, দেখবে কোন জায়গাটা তোমার অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা একটু ভালো করে বললে ভালো হয়, সেটা ঠিক হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশন ঠিক করার চেষ্টা করবে। অনেক আমাদের আঞ্চলিক টান আমাদের অনেকের মধ্যে আছে, সবার মধ্যেই প্রায় একটু থাকে। এটা যদি রেকর্ডিং করো তাহলে দেখবে এটা বুঝতে পারবে। বা ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করতে পারো, এর রেকর্ডিংটা আরেকজন শুনলে ওরটা শুনলে এটা করতে পারো। তো যেটা বলছিলাম, তাহলে আমরা জ্ঞানমূলক চলে আসি। জ্ঞানমূলকে আমি কয়েকটা এখানে বলে দিচ্ছি, সেগুলো লেখো, তারপরে নিজেরা নিজেদের মতো লিখবে। জ্ঞানমূলকে এখানে প্রথমে লিখতে পারো আর্য ভাষা কি তা বলতে পারবে, বা আর্য এরমও লিখতে পারো আর্য ভাষা না জাতি সেটা শিক্ষার্থীরা জানতে পারবে। তার শিক্ষার্থীরা জানতে পারবে। তারপরে নেক্সট বলতে পারো যে বিশ্বপতি কাকে বলে, বিশ্বপতি বা রাজা বলা হতো, বিশ্বপতি কাকে বলে তা শিক্ষার্থীরা বলতে পারবে। তা শিক্ষার্থীরা বলতে পারবে। আচ্ছা, তারপরে করতে পারো রাজাকে শাসন কার্যে কে বা কারা সাহায্য করত, রাজাকে শাসন কার্যে কে বা কারা সাহায্য করত তা তারা জানতে পারবে। তা তারা জানতে পারবে। আচ্ছা, এরপরে অঞ্জন যেটা বললে বলো আরেকবার। চতুরাশ্রম প্রথা কোন সময়ে বা কাদের সময়ে এটা দেখা যায়?
সেটা, বা চতুরাশ্রমের 4টে আশ্রম কি কি সেটা শিক্ষার্থীরা বলতে পারবে, সেটাও হবে। যখন একটা বা দুটো লেখো। চতুরাশ্রম প্রথা কোন সময় দেখা যায়, এটা একটা হবে। চতুরাশ্রমের 4টে আশ্রম কি কি সেটা শিক্ষার্থীরা বলতে পারবে। মোটামুটি এই বলতে পারবে, জানতে পারবে, বা যেগুলো এক কথায় অ্যান্সার, ভালো করে মনে রাখবে। পুনরুদ্রেক করা মানে জ্ঞান মানে কি, যেটা আমরা মেমোরাইজ করে সেটাকে আবার লিখতে পারি। নাম লেখো, মানে পরিমাপ করো, বলো। আর্যদের সময় যে মুদ্রা প্রচলিত ছিল সেগুলোর নাম তারা বলতে পারবে। সেই দুটো মুদ্রা ছিল কি? দুটো মুদ্রার নাম নিশ্চয়, হ্যাঁ। সেটা শিক্ষার্থীরা বলতে পারবে। বাহ, খুব ভালো। এরপরে আমরা আসছি বোধমূলক। বোধমূলক দেখি, বলে দেখি। আর্যদের সামাজিক পরিবেশ কেমন ছিল তা ব্যাখ্যা করো। তার সম্বন্ধে ব্যাখ্যা শিক্ষার্থীরা করতে পারবে। আচ্ছা, আর আর্যদের মানে কৃষিকাজ, তাদের খাদ্যাভ্যাস কিরকম ছিল বা তাদের পোশাক আশাক কিরকম ছিল সেই সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই এগুলো 2-3টে একসঙ্গে বলে দিলাম আমি, পার্ট পার্ট করে বললে। দুটো তিনটে একসঙ্গে হবে না। হ্যাঁ, না, খাদ্যাভ্যাস কেমন ছিল সেই সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। তাদের জীবিকা কি কি ছিল সেই সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে, এরকম। বা জীবিকা কি কি ছিল সেটা তুমি জ্ঞানমূলকে দিয়ে দাও, আরো ভালো হবে। বা ওটা রেখে দাও, ওটা পরে প্রয়োগমূলকে আলোচনা করতে পারবে। প্রয়োগে ওটা তুলনার ব্যাপারে চলে আসবে, বুঝেছো? হ্যাঁ। আর কেউ কিছু? ম্যাম, এখানেও তো মানে চতুরাশ্রম প্রথা বা বর্ণাশ্রম প্রথা সম্পর্কে তারা ব্যাখ্যা করতে পারবে। বা এটা একটুখানি পাল্টে দাও, সেটা হচ্ছে কেন সৃষ্টি হয়েছিল চতুরাশ্রম প্রথা। এবার কেন সৃষ্টি হয়েছিল বলতে গেলেই তো ওটার ব্যাখ্যাটা করতে হবে, তাই না? তাহলে চতুরাশ্রম প্রথা কেন সৃষ্টি হয়েছিল তার শিক্ষার্থীরা বোঝাতে পারবে, বা ব্যাখ্যা করতে পারবে, বা বিশ্লেষণ করতে পারবে। আর কেউ কিছু? আর্যদের সামাজিক পরিবেশে অর্থনৈতিক প্রভাব কেমন ছিল তাছাড়া শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগমূলক রাখতে ভালো হতো না? এটাই ভাবছিলাম। হ্যাঁ, কেন কি, যখন দেখো প্রয়োগ মানে বোধের পরের স্টেপ তো প্রয়োগ, তাহলে বোধের থেকে আরেকটু আপার লেভেলের চিন্তা ভাবনা হচ্ছে প্রয়োগ। তো এটা প্রয়োগে রাখলে আমার মনে হয় ভালো হবে। বোধমূলকে আরেকটা লিখতে পারো যে এই সময় যেহেতু, অবশ্যই এটা আগের ইউনিটে চলে আসবে যে আর্যরা কেন ভারতে এসেছিল, সেটা দরকার নেই। তাহলে বোধমূলক কটা লিখবে? ম্যাম 3-4টে হয়ে গেছে। 3-4টে হয়ে গেছে, বেশ। এরপরে প্রয়োগমূলক এসে ধরন পড়ে। প্রয়োগমূলক তাহলে ওই কোশ্চেনটা লিখবো যেটা বললাম, ওই আর্যদের সামাজিক পরিবেশে অর্থনৈতিক প্রভাব কেমন ছিল। এটাকে একটুখানি কোনোভাবে মডিফাই করা যায়, যেটা আমাদের কনফিউশন ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। যদি বলি এরকম ম্যাডাম আরেকটা করা যাবে কোশ্চেনটাকে, যে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের তুলনা করো সমাজে। সেটা একটা না, তুমি সমাজে লেখো। ও, আর্যদের সমাজে কি বললে? অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ। না, সামাজিক দরকার নেই, শুধু অর্থনৈতিক। কি একটা বললে? আমি বললাম যে না, শুধু অর্থনৈতিক বলিনি, আমি বললাম আর্যদের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে তুলনা করো, বা প্রভাবটা যেটা ছিল সামাজিক পরিবেশে অর্থনৈতিক প্রভাব কেমন ছিল। হ্যাঁ, তাহলে আর্যদের সমাজে অর্থনৈতিক প্রভাব কেমন ছিল, বা অর্থনৈতিক জীবনযাত্রা কেমন ছিল তাদের, এরকম ভাবে লেখো। জীবনযাত্রা কেমন ছিল সেটা বিশ্লেষণ দিতে পারে। কিংবা এমনও তো হতে পারে মানে আর্য তখনকার দিনের সামাজিক ব্যবস্থাকে বর্তমান সময়ের সামাজিক ব্যবস্থার প্রেক্ষিতে তুলনা করতে পারবে। একদম, এটা খুব ভালো হবে। দেখো আরেকবার রিপিট করো যারা লিখছে। মানে তখনকার যুগে সামাজিক ব্যবস্থাকে বর্তমান সমাজের প্রেক্ষিতে তুলনা করতে পারবে।
হচ্ছে আর 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 প্রয়োগমূলক বলো সোমা, অর্পিতা আছো, শিল্পা, আর কে কে আছো? কথাই বলছো না, বলো। ম্যাম, আর্যরা কোথা থেকে এসেছিল বা আর্যরা হুম। সেই সমাজে এসে তৎকালীন সমাজে কতটা তাদের অস্তিত্ব কতটা প্রভাব বিস্তার করেছিল বা সমাজে যে পরিবর্তন এনেছিল তারা, বা নতুন যে চিন্তাধারা তাদের সেই সমাজে মানে প্রভাব এবার বিস্তার করেছিল। এবার একটা জিনিস ভাববে কিন্তু, এই উদ্দেশ্যগুলো লেখা হচ্ছে আমাদের ষষ্ঠ প্রশ্নের জন্য। শ্রেণীর জন্য। হ্যাঁ, হুম। তাই খুব আর জটিল প্রশ্নও করতে হবে এখানে এখান থেকে আবার। একদম প্রশ্ন করতে হবে। আবার আমরা, তুমি যেটা বললে এটা দেখো হায়ার ক্লাসের জন্য হায়ার মোর ক্লাস হয়ে গেছে, অ্যাপ্লিকেবল। হ্যাঁ ম্যাম। হুম। কারণ এটা খুব ভালো বিষয় বলেছো, সেটা ভীষণই অ্যাপ্লিকেবল হবে যেটা হায়ার ক্লাস। তো এখানে ষষ্ঠ আরেকটা শ্রেণীর আমি, জন্য চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি একটা এখানে তোমাদের সাজেস্ট করছি যে এটা বলতে পারো যে মানে যে চতুরাশ্রম প্রথা, চতুরাশ্রম প্রথার বর্তমানে যৌক্তিকতা কোথায়? বর্তমান সমাজ ব্যবস্থায় তৎকালীন যে চতুরাশ্রম প্রথা ছিল সেটার প্রয়োগ কতটা যুক্তিযুক্ত বা সেটার প্রয়োজন আছে নাকি, এই জায়গাটা করতে পারে। কি লিখলে একটু বলবে প্রয়োগমূলক কি? চতুরাশ্রম প্রথা বর্তমানে যৌক্তিকতা কতটা তা শিক্ষার্থীরা বলতে পারবে। হুম। বা বলতে পারবে, না লিখে ডিসকাশন করে দাও, ডিসকাশন করে দাও। তাহলে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, আশা করি কনফিউশন নেই, কনফিউশন থাকার কথাও না। হয়েছে? দক্ষতাটা লেখা হয়নি, দক্ষতা লিখে নেবো। ও দক্ষতা হয়নি, হ্যাঁ হ্যাঁ দক্ষতা। দক্ষতা বলো কি লিখবে? তো ম্যাডাম ওই আর্যদের তৎকালীন সময়ে যেখানে সমাজের বিস্তার ছিল, মানে যে যে এলাকায় সমাজের বিস্তার ছিল সেগুলো তারা ম্যাপে চিহ্নিত করতে পারবে। হুম, তা হবে। বা আর্যরা কোনখান দিয়ে প্রবেশ করেছিল, আর কোথায় কোথায় বসতি স্থাপন, যেটা বল। বা আর তার সঙ্গে অ্যাড করে দাও আর্যরা কোনখান দিয়ে প্রবেশ করেছিল, সেগুলো ম্যাপে চিহ্নিত করতে হবে। ম্যাম, একটা প্রশ্ন ছিল ম্যাম। বলো এই বলো। দক্ষতামূলকের ক্ষেত্রে মানে এই চিহ্নিতকরণ বা ম্যাপ পয়েন্টিং বা অঙ্কন, সেগুলো তো দক্ষতা থাকছেই, এর পাশাপাশি মানে প্রবন্ধ লেখো বা আলোচনা করো বা সেই সম্পর্কে বিবরণী দাও, মানে এগুলো কি দক্ষতার মধ্যে পড়বে? এবার একটা কথা বলি, এটা তো তুমি ল্যাঙ্গুয়েজের ব্যাপার বলছো, না ল্যাঙ্গুয়েজ না, এমনি বলছি, ওভারঅল বলছি, না, মানে ওভারঅল মাথায় এরকম আসলো। ভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওভারঅল যদি ওটা এরকম ভাবে বলা মুশকিল আছে। প্রবন্ধ লেখো, সেটা তাহলে হ্যাঁ, অনেকটা আবার প্রবন্ধটা বোধমূলকের বলছি। দিকেও চলে যাচ্ছে। হ্যাঁ কেন আমি বলছি, কারণ ল্যাঙ্গুয়েজের না, এইগুলো সোশ্যাল সায়েন্সের সঙ্গে ল্যাঙ্গুয়েজের মানে প্রচুর ডিফারেন্স আছে। তুমি আমাকে ফিলোসফি নিয়ে বিষয়টা বলো, তুমি এইগুলো ইকোনমিক্সে কাজে লাগাও, জিওগ্রাফিতে কাজে লাগাও, দারুণ ভাবে কাজে লাগে, কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলতে গেলে না মানে তারগুলো একটু অন্যরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি দক্ষতামূলক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সাইকোমোটর লেভেল। সাইকো মানে আমরা মেন্টালি সেটাতে ভীষণভাবে ইনভলভ থাকবো, আর মোটর মানে যেখানে আমাদের সঞ্চালন প্রক্রিয়া থাকবে। দেখো, যখন কেউ ম্যাপ পয়েন্টিং করছে সে সাইকোলজিক্যালি তার বুদ্ধি দিয়ে কাজ করছে, কোথায় ওই জায়গাটা অ্যাকচুয়ালি হলো। আবার যখন সেটাকে ম্যাপে দেখাচ্ছে তখন কিন্তু তার হাত কাজ করছে, হাত দিয়ে সে ছবি আঁকছে বা ছবিতে সে ম্যাপ পয়েন্টিং করছে। দক্ষতামূলক বা স্কিল বলতে গেলে কিন্তু সাইকোমোটর লেভেলের বিষয়টাকে বোঝায়। এবার এগুলো ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ মানে সাবজেক্ট টু সাবজেক্ট এগুলো ভীষণভাবে ভ্যারি করে। আমার মনে হয় মানে টোটাল জায়গাটা আলাদা আর কি। আমি এটা বলে তোমাদের কনফিউজ করতে চাই না, আমি সোশ্যাল সায়েন্সের দিকটাই শুরু বলছি। তাহলে যদি কারো এখানে হয়তো কারো বাংলা আছে বা ইংরেজি যদি কারো থাকে, কনসার্ন টিচারের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে
জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা হয়ে গেল। সবার হয়ে গেছে তো এই পর্যন্ত? হ্যাঁ ম্যাম। এরপরে হ্যাঁ, আসবে, হ্যাঁ নেক্সট আসছে উপকরণ। উপকরণ এটাকে দুটো ভাগে ভাগ করে লিখতে পারো, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। সাধারণ উপকরণে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এটা লিখবে। আর কেউ কেউ নির্দেশক দ্বন্দ্ব লেখে। আচ্ছা, আর এখানে অবশ্যই যারা ল্যাঙ্গুয়েজের তারা টেক্সট বুক লিখবে, আমরা লিখবো না কারণ আমাদের টেক্সট বুক মাথা লাগবে। আচ্ছা, বিশেষ উপকরণ। বিশেষ উপকরণে এখানে অনেকে লিখে দেয় যে এই সম্পর্কিত চার্ট, ওই সম্পর্কিত চার্ট, ওরকম না, বা চার্ট শুধু লিখে দিবে। বিশেষে কোন বিশেষ উপকরণ এখানে লিখবে? ধরো এখানে আর্যদের যে কোনখান দিয়ে আর্যরা এসেছিল সেটা সেই সম্পর্কিত ম্যাপ, এবং আর্যরা কোথায় কোথায় বসতি স্থাপন করেছিল সেই সম্পর্কিত ম্যাপ তোমাদের ইউজ করতে হবে, মানে অ্যাকর্ডিং টু দিস লেসন প্ল্যান। কেন কি এখানে দক্ষতামূলকে তুমি লিখছো যে তোমার স্টুডেন্টরা এটা চিহ্নিত করতে সক্ষম হবে যে কোনখান দিয়ে আর্যরা প্রবেশ করেছিল এবং কোথায় কোথায় বসতি স্থাপন করেছিল। তাহলে এটা আগে পড়াতে হবে, তারপরে ওরা ওটা জানবে। এই জায়গাটা মাথায় রাখবে। দক্ষতামূলকে যে উদ্দেশ্য তুমি লিখছো সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য যেটা শেখাতে হবে বা ওদের যেটা পড়াতে হবে সেটা তুমি আদৌ শিখাচ্ছ তো, সেই উপকরণ তুমি ব্যবহার করছো তো। তাহলে এখানে লিখতে পারো যে আর্যরা কোনখান দিয়ে ভারতে প্রবেশ করেছিল, বা কোন অঞ্চল দিয়ে বা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল, এবং তারা কোথায় কোথায় বসতি স্থাপন করেছিল সেই সম্পর্কিত মানচিত্র। সেই সম্পর্কিত প্রাচীন ভারতের মানচিত্র লিখতে পারে। প্রাচীন ভারতের মানচিত্র, প্রাচীন ভারতের মানচিত্র। ম্যাম একটা কথা ছিল এখানে। বলো বলো। ম্যাম দক্ষতামূলক এখানে আমরা ম্যাপের মাধ্যমে দেখিয়েছি বলে বিশেষ উপকরণটা ম্যাপ লিখলাম, কিন্তু এখানে যদি দক্ষতামূলক কোনো চার্টের ব্যবহার করতাম যেগুলো হয় তাহলে হ্যাঁ, তাহলে তো চার্টও লিখতে হবে এখানে। কেউ দুটো উপকরণও ব্যবহার করতে পারো। সবসময় দেখবে ধরো তুমি কোনো জায়গার বিস্তার করাচ্ছ, সেখানে তুমি ম্যাপ ছাড়া যখন করাচ্ছ সেটা তো একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় হয়ে যাচ্ছে না। তুমি বললে যে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে ওরা প্রবেশ করেছিল, দক্ষিণ পূর্ব অঞ্চল কোনটা, কোন জায়গাটা ছিল সেটা তোমাকে দেখাতে হচ্ছে। সেক্ষেত্রে কোন উপকরণটা ওখানে খুব এসেন্সিয়াল, যেটা ছাড়া তুমি ওদের বোঝাতে পারবে না, পড়ানোটা ঠিক হবে না। চার্টটা দেখো, এখানে চতুরাশ্রমের চার্ট করতে পারো, তারপরে কোন কোন অঞ্চলে বসতি স্থাপন করেছিল এটাও চার্ট করতে পারো। এখন এই যে চার্টটা করছো এটা তো তুমি ম্যাপ পয়েন্টিং করেও চালিয়ে দিতে পারো, মানে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ এখানে সরি, ম্যাপ পয়েন্টিং না, বোর্ড ওয়ার্ক করে। বোর্ড ওয়ার্ক এরও তো জায়গা রাখতে হবে, সবই তো ম্যাপ আর চার্টে নিয়ে গেলে হবে না। বুঝা গেছে? ঠিক আছে। তোমার যেটা প্রশ্ন ছিল সেই অ্যান্সার পেয়েছো? আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম, বলছি যে আমরা যে এই সমগ্র যে কটা উদ্দেশ্য ধরুন লিখলাম, প্লাস তার সাথে যতগুলো উপকরণ ইউজ করব, বোর্ড আছে, আছে, আরো উপকরণ আছে, সেই সমগ্র বিষয়টা হচ্ছে 35 মিনিট বা যে সময়টা থাকবে সেটাই শেষ করতে হবে তো ম্যাম? একদম তাই। জায়গাটা ওই জন্য আমি বললাম যে যদি ওই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন চতুরাশ্রম কারো মনে হয় আমি একদিনে পারবো না, সে ওটাকে দুটো ভাগ করবে, বা কোনো ক্লাস অনুযায়ী, কোনো শ্রেণী অনুযায়ী জায়গাটা অনেক যদি বড় থাকে তাহলে সেটাকে ভাগ করে নিতে হবে। মোটামুটি দেখো, টাইম মেনটেন করতে হবে, সময়ের সিলেবাস শেষ করতে হবে, এবং ওই 35 মিনিটের মধ্যে তোমাকে ওই লেসনটাকে কমপ্লিট করতে হবে, 30 মিনিট বা 35 মিনিট। এত কিছু মাথায় রেখে তোমাকে প্ল্যানটা করতে হবে, ওই জন্যই তো প্ল্যান করে এটা করতে হবে। আর কারো কোনো প্রশ্ন? বলছি প্রতিটা লেসন প্ল্যানের মানে বিশেষ উপকরণ কি সবসময় তাহলে আলাদা হবে?
হ্যাঁ আলাদা হবে না তোমার, বলো। না না, আমি বলতে চাইছি ধরুন ওই যে আর্যদের প্রবেশ পথটা, ঠিক আছে, ওখানে যে মানচিত্রটা আমি ইউজ করলাম, হয়তো সেদিন পরবর্তীকালে আমি বসতি দেখানোর সঙ্গে হয়তো আমার পরের দিনের ক্লাসে প্রয়োজন হলো ওই ম্যাপটা, হ্যাঁ তো সেই অবশ্যই ক্ষেত্রে ইউজ করবে। সেটা জিজ্ঞেস হ্যাঁ করছি। ওই ম্যাপটা ইউজ করবে, অবশ্যই করবে। কেন বলছি দেখো, ধরো জিওগ্রাফিতে তুমি যখন ম্যাপ ইউজ করছো বেশিরভাগ তো কেনা রেডিমেড ম্যাপ ইউজ করছো, তো একটা ম্যাপ কি একবার ইউজ করো? না সে মোটেই নয়, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে বিশেষ উপকরণ আমাকে তো মানে যদি চেক করা তোমার, হ্যাঁ যদি তোমার ওটা প্রয়োজন হয় পরের দিন দেখানো, অবশ্যই তুমি ওটাকে আরেকবার ইউজ করবে। হ্যাঁ এবার মনে রাখবে ম্যাপ ইউজ করার সময় দেখবে আরো অনেক রকম করা যেতে পারে। যেমন ধরো বসতির নামগুলো কেউ হয়তো কাগজে লিখে রাখে, মানে কাগজে লিখে রাখলে বলতে ম্যাপে ছোট ছোট করে লিখে রেখেছো, সেগুলোতে কাগজ আটকানো থাকবে ছোট ছোট করে। এবার একটা একটা জায়গা তুমি পড়াচ্ছ, সেই কাগজগুলো তুলে দিয়ে দেবে সেলোটেপ বা ওই ডবল টেপ গুলো দিয়ে লাগিয়ে দিয়ে সেই জায়গাটা ইয়ে করে দিবে, মানে কি বলবো, তুলে তুলে ওপেন করলে আর কি, নামগুলো ওপেন করলে, এরকম অনেক রকম ভাবে করা যায়। কেউ চার্টের জায়গা পড়াচ্ছ, চারটে কি পাঁচটা চার্ট আছে, অষ্টাঙ্গিক মার্ক, তুমি 8টা মার্ক কেউ কেউ পরপর একটা লিখে নিতে পারো, কেউ কেউ একটা একটা করে বলতে বলতে যেতে পারো, সেরকম ভাবে আর ওপেন করলে যে প্রথমে সৎকর্ম, সৎ কেন আছে সৎ, বলো একটা দুটো। সৎ জীবন, সৎ জীবন, সৎ চিন্তা, হ্যাঁ সৎ চিন্তা। হ্যাঁ এইগুলো যে 8টা লিখে 8টা এগুলো পরপর দেওয়া থাকলে, বা 4টে আর্য সত্য একেবারে ওপেন না করে ওটাকে পড়ে। বোঝা গেছে সবাই? হ্যাঁ ম্যাম। এরপরে তাহলে আমাদের প্রথমে গেল ওই পরিচয় একটা লেসন প্ল্যানে, তারপরে গেল উদ্দেশ্য, তারপরে আমরা গেলাম উপকরণ। নেক্সট আসবে যেটা পদ্ধতি, নেক্সট পয়েন্ট করে পদ্ধতি। আচ্ছা পদ্ধতির বিষয়টা তোমরা পেডাগজিতে লিখেছো, যখনই ছোট ক্লাসের জন্য হবে তখন গল্প বলা পদ্ধতি এগুলো ব্যবহার করবে, আর যখন উচ্চ ক্লাসের জন্য আছে সে লেকচার মেথড, বক্তৃতা পদ্ধতি, ডিসকাশন মেথড এগুলো। তো এখানেও লেখো শিক্ষক মহাশয়, যারা শিক্ষিকা তারা শিক্ষিকা মহাশয় লিখবে, যারা শিক্ষক তারা শিক্ষক মহাশয় লিখবে। আমি একটা বলে বলে দিচ্ছি, শিক্ষক মহাশয় আলোচ্য বিষয়বস্তু গল্পের আকারে উপস্থাপন করবেন তাই পাঠদানের সময় প্রয়োজনে তিনি প্রশ্নোত্তর পদ্ধতিও ব্যবহার করবেন। প্রশ্নোত্তর পদ্ধতিও ব্যবহার করবেন। এবার কারো যদি মনে হয় এখানে ডিসকাশন মেথড লিখতে পারো, কারো যদি অন্য কোনো মেথডের সাহায্য নিয়ে পারো সেটা লিখতে পারো, এটা অলরেডি আমাদের আমরা পেডাগজিতে শিখেছি। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা আরেকটা জিনিস আমি শেখাবো, তারপরে ক্লাস শেষ করবো। এরপরে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আজকে আমি এটা নিয়ে এই কারণেই বলবো, আয়োজন স্তর যেটা, এটা এবার তোমরা অনেকগুলো টপিক আমি দিয়ে দেবো, সেই টপিক ধরে আয়োজন স্তরের প্রশ্ন তোমরা আবার বাড়িতে রেডি করবে, পরের দিন ক্লাসে এগুলো আলোচনা করবো। আয়োজন লেখো, আয়োজন স্তর। আয়োজন স্তরে এখানে প্রথমে একটুখানি লিখে নাও, শিক্ষার্থীদের
আজকের পাঠে শিক্ষার্থীদের আজকের পাঠে আকৃষ্ট করার জন্য আজকের পাঠে আকৃষ্ট করার জন্য তাদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে, ঠিক যেমন পার্থক্য লেখো সেরকম ভাবে বাঁ দিকে লেখো শিক্ষকের, যারা শিক্ষক লেখো শিক্ষকের প্রয়াস, যারা শিক্ষিকা বাঁ দিকে লেখো শিক্ষিকার প্রয়াস, ডান দিকে লেখো শিক্ষার্থীর প্রয়াস। এবার আয়োজন স্তরের প্রশ্ন দেখো, এখানে আমি আজকে প্রশ্ন দিয়েই বলে দিচ্ছি, বা আমরা শুরুটা প্রশ্ন দিয়ে করতে পারি। কেউ বোর্ডে কিছু লিখে প্রশ্ন করতে পারো, কেউ শুরুটা কোনো টিচিং এইডস দেখালে দেখিয়ে শুরু করতে পারো, যার যেমন সুবিধা মনে হবে, যার যেমন প্রয়োজন মনে হবে, মানে ওই কনসার্ন পাঠের জন্য যেটা তোমার পক্ষে অ্যাভেলেবল হবে বা যেটা খুব যুক্তিপূর্ণ হবে সেটা করতে পারো। অ্যাকচুয়ালি এই যে আয়োজন স্তরের প্রশ্নগুলো বেশিরভাগটা হয় কিন্তু পূর্ব পাঠের ভিত্তিতে। দেখো পূর্ব জ্ঞানের ভিত্তিতে কথাই আছে, তাহলে পূর্ব পাঠ দিয়ে ওটা হতে পারে, আদারওয়াইজ ওটা ইয়েও হতে পারে, মানে ওদের কি বলবো কোনো জেনারেল নলেজের জায়গা থেকেও তুমি কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা করতে পারো। যেমন এখানে 1 নম্বর প্রশ্ন করতে পারো, কোন পথ দিয়ে আর্যরা ভারতে প্রবেশ করেছিল? শিক্ষিকার প্রয়াসে বা শিক্ষার্থীর প্রয়াসে 1 নম্বর প্রশ্ন লেখো, কোন পথ দিয়ে আর্যরা ভারতে প্রবেশ করেছিল? এবার শিক্ষার্থীর প্রয়াসে অ্যান্সারটা লেখো, মানে তুমি এক্সপেক্ট করছো অ্যান্সার, তোমার এক্সপেক্টেড অ্যান্সার ফ্রম ইয়োর লার্নার্স। এটা কি হবে? 1 নম্বরে লেখো, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। হয়েছে? 2 নম্বর লেখো, আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? অবশ্যই অ্যান্সার হবে বেদ, লিখে রাখো। 3 নম্বরে লেখো, বেদের 4টে ভাগ কি কি? বেদের 4টে ভাগ কি কি? আচ্ছা এবার তোমাদের বলি, তোমাদের কি মাথায় কারো কোনো প্রশ্ন আসছে, মনে কোনো প্রশ্ন এসেছে যে এই প্রশ্নটা এখানে দেওয়া যেতে পারে? এনিওয়ান? একটা বিষয় এটা জানার ছিল, মানে আয়োজন স্তরটা সম্বন্ধে। ম্যাডাম বলছি আয়োজন স্তরটা হচ্ছে যখন আমি কোনো পাঠ শুরু করছি বা উপএকক বা একক শুরু করছি, তার আগে যেটা দিয়ে শুরু করছি সেইটা। আজকের পাঠ শুরু করছি। হ্যাঁ আজকের পাঠ যেটা শুরু করছি। হ্যাঁ
আজকের পার্ট যেটা শুরু করছি বলো। আচ্ছা, আজকের পার্ট যেটা শুরু করছি তার ইন্ট্রোডাকশনটা শুধু এই আইজন স্তর, তাই তো হ্যাঁ ম্যাম? একদম রাইট। তোমরা এই প্রিভিয়াস নলেজ বলে একটা জায়গা পেডাগজিতে লিখেছিলে, মনে করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিভিয়াস নলেজে এই বিষয়গুলোই দুবার তোমরা, হ্যাঁ এই বিষয়গুলোই তোমরা সেন্টেন্স ফর্মে লিখেছিলে। হ্যাঁ ম্যাম, যদি ধরুন আমি কোনো একটা গল্প দিয়ে শুরু করছি, তাহলে ওই প্রশ্ন জায়গায় তাহলে কি গল্পটা লিখবো? ছোট করে লিখতে হবে অবশ্যই, লেসন প্ল্যান এত বড় নয়। তুমি ওই গল্পের একটা তো শিরোনাম থাকবে, বা ধরো সেটার একটা জায়গা থেকে যে এর গল্প কি তার গল্প, সেরকম করতে হবে। গল্প দিয়ে শুরু, নিশ্চয়ই তুমি এত বড় গল্প বলবে না, কারণ তোমার ক্লাস 35 মিনিটে। তাহলে সেই গল্প নিশ্চয়ই কেন বলবেন, ওদের মনে যাতে উৎসুকতা আসে, প্রশ্ন আসে, তাই তো সেইভাবে করবে। তুমি এগুলো আমি বারবার বলছি, এইগুলো অনেক ইনোভেটিভ চিন্তা তোমাদের মধ্যে আসবে, আশাটাই স্বাভাবিক, আমিও চাইবো আসুক। সেগুলো পারলে আমার সঙ্গে কথা বলে নিতে পারো, সেগুলো ক্লাসে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে এটা করছি তাহলে কি হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি যখন ফাইনাল টিচিং হবে তোমরা এত কিছু করার সুযোগ পাবে না, দেখবে অল্প সময়ের মধ্যে মেকানিজম, মানে তোমরা মেকানিক্যালি জাস্ট কাজ করবে। তো এটা এতটাই তোমাদের এখানে দক্ষতা অর্জন করতে হবে, যেটা ওই 5-7 মিনিট যে স্কিল গুলো যেগুলো দেখা হয় একটু, সেগুলো যাতে তোমরা সেটা দেখাতে সক্ষম হয়েছ। মানে তোমার কি বলবো, স্বচ্ছন্দ বোধটা যেটা ক্লাসে এতটাই যেন তৈরি হয়ে যায় যে তুমি ঠিক কোনখানে দাঁড়াবে, কখন চারটা ঝোলাবে, বোর্ডওয়ার্ক কখন করবে, এই বিষয়গুলোর জন্য যেন তোমাকে ফাইনাল টিচিং এর সময়, মানে আফটার টিচিং, আফটার তোমাদের ট্রেনিং এর পরে আর কি, যেন সেই জায়গাগুলোতে না ভাবতে হয়। তাই এই সমস্ত সমস্ত কিছু আয়োজন কিভাবে করবো, কি করবো, অবশ্যই এক্সপেরিমেন্ট গুলো করো, এবং এগুলো সাবজেক্ট মানে টপিক টু টপিক এগুলো চেঞ্জ হবে। প্রয়োজনে অবশ্যই আমার সঙ্গে কথা বলে নিতে পারো। আচ্ছা, আর বলো, কেউ যদি কিছু বলছো। আচ্ছা, আরো তাহলে ঠিক আছে তো, এই পর্যন্ত তো 3টে লিখেছো। আচ্ছা, 4 নাম্বার 3টে দিয়ে, মিনিমাম 3টে দিয়ে হয়ে যায়, চেষ্টা করবে 4টে প্রশ্ন আয়োজন করে দেওয়া। আরেকটা প্রশ্ন কারো কিছু বলতে পারো, কেউ বলবে? ম্যাম আমরা এটা বলতে পারি যে আর্যটা কি শব্দ, আর্য জাতি মানে আর্য শব্দ কোথা থেকে এসেছে তার শিক্ষার্থীরা করতে পারে, তাহলে আর্য। ওটা 1 নম্বরে দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে ওটা 1 নম্বরে দেবে, অবশ্যই। আচ্ছা, তাহলে আয়োজন স্তর পর্যন্ত আমাদের লেসন প্ল্যান আজকে আলোচনা হলো। এরপরে আমি কতগুলো ছোট ছোট টপিক বলে দিচ্ছি, এই টপিকে সবাই কাজ করবে, এত কিছু লিখতে হবে না, মানে ছক করে অত কিছু নয়, পরিষ্কার করে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই উদ্দেশ্যগুলো লিখবে। সবাই লিখবে, একই 3-4টে টপিক দিচ্ছি, সেদিন আলোচনা করবো আমরা। ওই টপিক পড়াতে গেলে বিশেষ উপকরণ কি হবে সেটা লিখবে, এবং আয়োজন স্তরে প্রশ্ন কি কি হবে উইথ অ্যান্সার, শিক্ষক এবং শিক্ষার্থীর প্রশ্ন। তাহলে কি কি বললাম? উদ্দেশ্য লিখবে, 4টে উদ্দেশ্য, বিশেষ উপকরণ, আর হচ্ছে আয়োজন স্তরে প্রশ্ন। তাহলে আমি টপিক গুলো বলি। জৈন ধর্ম লেখো, জৈন ধর্মের উত্থান ও বিস্তার। বৌদ্ধ ধর্ম। ম্যাম আর একবার বলুন। জৈন ধর্মের উত্থান, বৌদ্ধ ধর্মের উত্থান, মানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম করে লিখে রাখো, বা মহাবীর ও জৈন ধর্ম, আর গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। আচ্ছা, আমি শুধু টপিক গুলো বলে দিচ্ছি, কে কোন ক্লাসের জন্য করছো সেটা তোমরা নিজেরা মেনশন করবে, অ্যাকর্ডিং টু মানে হাই সেকেন্ডারি বোর্ডের আর কি, সরি সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, বা কেউ যদি 11-12 করো সেই সিলেবাস অনুযায়ী করবে, মানে কোন ক্লাসে কি আছে। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক।
আর একটা আধুনিক ইতিহাস থেকে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এই চারটে থাকলো। সাধারণত এই রাজা রামমোহন রায় বা ওই মোহাম্মদবিন তুগলক একটু হায়ার ক্লাসে করবে, আর প্রথমের গুলো একটু লোয়ার ক্লাসে করতে পারে, বা কেউ যদি 9-10 নবম শ্রেণীরও করতে পারে। সেটা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। বোঝা গেছে? কি কাজ দিলাম বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই কাজগুলো আমার চেক করার থেকেও এখানে বসে আলোচনা হবে, কারণ দেখবে এক একজনের মাথা থেকে অনেক রকম বেরিয়ে আসবে, সেগুলো তোমাদের পরবর্তীতে লেসন প্ল্যান করতে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, যতটা হলো তার মধ্যে যদি এখনো পর্যন্ত কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে বলো, এবার আমাদের ক্লাস অফ করতে হবে। শেষ করতে হবে, সময় হয়ে গেছে। আর সবাই একে একে লেফট করে যাবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন নেই, তাহলে লেফট করে যাও। হ্যাঁ, শেষ করি। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা।